যেরকম একটা অত্যাচার হলো, আমার ন্যাশনাল মস্কের ভেতরে যে তাণ্ডব হলো, এটা আমার সার্বভৌমত্বকে কিন্তু চ্যালেঞ্জ করছে। তো আইনের শাসন বলতে আমরা মেন করি বাংলাদেশে একটা চমৎকার আইন আছে, এটার নাম হচ্ছে সন্ত্রাস দমন আইন 2009। এখানে এই আইনটা হয়েছিল 9/11-এর একটা ফসল। টুইন টাওয়ার অ্যাটাক করার পরে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সঙ্গে এরকম একটা চুক্তি করলো, চুক্তি করার পরে এরকম সন্ত্রাস দমন আইন বিভিন্ন নানা রাষ্ট্রে হলো। এটা একটা চমৎকার যুগ উপযোগী একটা খুব মডার্ন ল, এবং সেখানে যারা শুধু সন্ত্রাস করছে তারা না, তাদেরকে যারা প্ররোচনা করছে এবং আর্থিক সংগঠন যেটাকে ফাইন্যান্সিং করছে, সকলকে ধরার এখানে সুন্দর পদ্ধতি আছে। সেখানেই আপনার 18 ধারাতে এরকম একটা সন্ত্রাসী সংগঠনকে যারা আমার সার্বভৌমত্বের উপর থাবা দিচ্ছে তাদেরকে ব্যান করা যায়। 2 নম্বর যেটা বলছি, সেটা বলবো যে কনফিউশন আমাদের অনেকের, যারা আমাদের সিনিয়ররা আছেন তারা হয়তো একসময় গড সেভ দ্য কুইন জাতীয় সঙ্গীত গাইতেন, তারপরে আমার সোনার বাংলার আগে পাকিস্তান, তারপরে সোনার বাংলা, ওনাদের ভিতরে অনেকেরই অনেক কনফিউশন আছে। এই জেনারেশন যারা আমাদেরকে মুক্তিযুদ্ধ দিয়েছিল তাদেরকে আমরা অশেষ ধন্যবাদ, কিন্তু তাদের ভিতরে কতিপয় ব্যক্তির এই কনফিউশনটা রয়ে গেছে, তারা চেঞ্জগুলো আলিঙ্গন করতে পারেনি, তাদের ব্যক্তিগত আমরা তাদেরকে বলবো যে প্লিজ আপনারা রিটায়ার করেন, আর কেউ যদি বিরিয়ানি খেয়ে ঘুমাতে চান সেটা ঠিক আছে। ধন্যবাদ পলক, 1 মিনিট এবং কার্যতই 1 মিনিট শেষ করতে চাই। সেটা হচ্ছে যে আসলে একটা জাতির জীবনে কিন্তু সুযোগটা বারবার আসে না। আমরা যেরকম মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার সুযোগ পাইনি, হয়তো দুদু ভাইরা পেয়েছেন, তো ওই সময়ে ওই 52, 71, 90-এর মতো আরেকটা সুযোগ আমরা তরুণ প্রজন্মরা পেয়েছি, এই 2013 সালের এই যুদ্ধ। এটাকে সাইবার যুদ্ধ বলুন, এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলুন, যাই বলুন, আমরা সেই যুদ্ধের আমরা যোদ্ধা। সেটা সাংস্কৃতিক বিপ্লব বলুন, সেটা রাজনৈতিক বিপ্লব বলুন, সেই বিপ্লবের আমরা যোদ্ধা হওয়ার সুযোগ পেয়েছি। আবার এই সুযোগ আমাদের হয়েছে যে 2013 সালের ঠিক 71-এর মতোই কিছু বিতর্কিত ভূমিকাও কিছু ব্যক্তি রাখছেন। আমি বিশ্বাস করি ইতিহাসের সেই পাতায় বিতর্কিত ব্যক্তির সংখ্যা কম হবে এবং প্রধান প্রধান রাজনৈতিক দল যারা এই অশরীরী আত্মায় পরিণত হয়েছে তাদের রিমোট কন্ট্রোলটা যদি একটু বন্ধ করে দেয় তাহলেই এ দেশে শান্তি আসবে। ধন্যবাদ। কাবেরী গায়েন, 1 মিনিট। আমার 1 মিনিটও লাগবে না। আসলে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের কতগুলো প্রতীক, প্রত্যেকটা জাতির কিছু প্রতীক থাকে, তার ভিতরে একটি হচ্ছে তার জাতীয় পতাকা। আমরা দেখতে পাচ্ছি 52-এর ভাষা আন্দোলন যদি হয় আমাদের জন্ম মুহূর্তের বীজ, তাহলে সেটা আমার বলতে হবে আমার জাতীয় প্রতীক যেটি আমাদের শহীদ মিনার, সেটি আক্রান্ত, জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা দেখেছি রংপুরে ইসলামী ব্যাংকের একটি অফিসে ঘর দেওয়ার যে ঝাড়ু, তার উপরে জাতীয় পতাকাকে করে রাখা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, যারা আমরা দেখলাম আমাদের জাতীয় যে মসজিদ, সেখানে জায়নামাজে আগুন দেওয়া হয়েছে। এবং কারা এই কাজগুলো করছে? অর্থাৎ দেখা যাচ্ছে দেশটা আসলে 2 ভাগে বিভক্তির একটা চেষ্টা চলছে। বরঞ্চ আমার কাছে মনে হয়েছে এই তরুণরা জাতীয় পতাকার পক্ষে, জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। আসুন আমরা সেই ঐক্যকে দৃঢ় করি, জাতীয় পতাকা সমুন্নত করি। ধন্যবাদ। রহিম হোসেন প্রিন্স, আমি 3টা কাজের কথা বলি, কিন্তু সুনির্দিষ্ট কথা। আমাদের এই যুদ্ধ অপরাধ নামক যে বিষয়টাকে সামনে এসেছে, এই পাপ মোচন আর দেরি করা যাবে না, করে ফেলতে হবে, যা আমাদের শাহবাগের ভাইদের 6 দফায় পরিস্ফুটিত হয়েছে। এটার বাস্তবায়ন 1। 2 নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধের ধারায় দেশ পরিচালনা করতে হবে। মুক্তিযুদ্ধের ধারার অর্থনীতি দেশ পরিচালনা করতে হবে। দেশটা চলছে লুটপাটের অর্থনীতির ধারায়, যার উপসর্গ এই সবগুলো করছে। এবং প্রচলিত অর্থে জোট মহাজোটের রাজনীতি যদি সেই জায়গায় আবদ্ধ থাকে, তাদেরকে ছুঁড়ে ফেলে বিকল্প ধারার রাজনীতিতে মানুষকে সমবেত হতে হবে। মুক্তিযুদ্ধের ধারা হবে যে রাজনীতির মূল কথা, সেটাই যদি করতে পারি আমার মনে হয় তাহলে আমরা দেশের ওই 30 লক্ষ শহীদের যে আত্মদানের মধ্য দিয়ে তাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো এবং সেই লক্ষ্যেই এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ জনাব শাহাদাত হোসেন সেলিম, আপনার বক্তব্য দিয়ে শেষ করতে চাই। আমার বক্তব্য হলো যে এই তরুণ প্রজন্মের কাছে আমার যে আশাবাদ সেটা হলো যে শুধুমাত্র যুদ্ধাপরাধীদের বিচারের দাবি নিয়ে এবং তার আশেপাশে না থেকে আপনার দেশের জাতীয় অর্থনীতি, দেশের রাজনীতির দুর্বৃত্তায়ন, দুর্নীতি, অপশাসন, দুঃশাসনের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ থাকতে হবে এবং আপনাদেরকে যেন কেউ ব্যবহার করে আগামী দিনে ক্ষমতার যাওয়ার স্বপ্ন না দেখে আপনারা যেন কারো ক্ষমতা যাওয়া সিঁড়ি হিসেবে ব্যবহৃত না হন, আপনাদের প্রতি আমার সেই আশাবাদ রইল এবং সেই অনুরোধটা রইল। ধন্যবাদ। ধন্যবাদ জনাব শামসুজ্জামান দুদু, ধন্যবাদ তানিয়া আমির, ধন্যবাদ জুনায়েদ আহমেদ পলক, ধন্যবাদ কাবেরী গায়েন, ধন্যবাদ রহিম হোসেন প্রিন্স, ধন্যবাদ শাহাদাত হোসেন সেলিম। দর্শক, বিশেষ সংবাদ সংলাপ আজ এই পর্যন্তই। আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছিলাম। এক ধরনের ঐক্যমতের প্রত্যাশা প্রত্যেকেই করেন এবং সেটি নিশ্চয়ই একদিন না একদিন হবে এবং হয়তো যে তরুণ বা যে
ছাত্র বা ছাত্রী আমাদের সন্তানতুল্লাহ বলছেন যে আজকে অঙ্ক পরীক্ষা বা বাংলা পরীক্ষা দিতে এসেছি, তাদের সামনে কিন্তু বাকি পরীক্ষাগুলো আছে, তারা নিশ্চয়ই সেই পরীক্ষাগুলো দেবেন, একটি একটি করে শোষক সেই প্রত্যাশা করি। আলোচনায় আসছিল ভারতের কথা, গণতান্ত্রিক ভারতের কথা, বৃহৎ ভারতের কথা। গ্রাহাম স্টুয়ার্ট স্টাইন, তিনি খুন হয়েছিলেন, তিনি কুষ্ঠ রোগীদের জন্য একটি সেবামূলক হাসপাতাল চালাতেন, তিনি খ্রিস্টান, এই কারণে তাকে খুন করেছিল ভারতের একটি মৌলবাদী দল, যে মৌলবাদী দলটির উদাহরণ সাদাত হোসেন সেলিম দিচ্ছিলেন। তাকে খুন করেছিলেন দারা সিং, তার মৃত্যুদণ্ড হয়নি শেষ পর্যন্ত, কিন্তু সেদিনও কিন্তু ভারতের সাধারণ নাগরিকরা প্রচণ্ড প্রতিবাদ করেছেন, পথে নেমেছেন। খুনের বিচার এভাবেই চাইতে পারেন মানুষ এবং চান, এবং কথায় কথায় বোধহয় এই ধরনের দৃষ্টান্ত সহজভাবে দেওয়া যায়, কিন্তু ইতিহাসটিকে একটু খেয়াল রাখা দরকার। শুভরাত্রি, ভালো থাকবেন দর্শক।